গিন্নি, আমি চুলটা একটু কেটে আসি। কি বললে? চুল কাটতে যাচ্ছ? আহা, মুখে নেই গোঁফ দাড়ি, মাথা ভর্তি টাকের হাঁড়ি, ঘাড়ের নিচে বাবরি চুল, নাড়ালে দোলে দুল দুল। সেটা আবার কাটতে যাচ্ছে। আহা, একটা শুভ কাজে যাবার সময় টাক নিয়ে টিপ্পনি কেটো না তো। আরে গোপাল দাদা, কি মনে করে? এই কদিন ধরেই আসবো আসবো করছিলাম, দেখো না চুলটা না বড্ড বেড়ে গেছে গো, একটু কেটে দাও দেখি। যাই টক করে চুলটা কেটে আর গোফটা ছেটে আসি। কৈলাস, আমার চুলটা একটু কেটে দে দেখি। এই তো গোপাল দাদার হয়ে গেছে, এবার আপনারটা ধরবো। বাহ, চমৎকার হয়েছে। সত্যি তোমার হাতের কি গুণ গো, হ্যাঁ? বয়সটা যেন 10 বছর কমে গেল। তাহলে আসি ভাই। বলি গিন্নি, গিন্নি একটু শুনে যাবে? কি হয়েছে? যা বলবার তাড়াতাড়ি বলে ফেলো। কেন গো, কিসের এত তাড়া তোমার? বলি আমি ডাকলেই কি তোমার তাড়া লাগে? এমনি এমনি তো ডাকনি, নিশ্চয়ই কিছু মতলব আছে। সোজা কথা বলে দিচ্ছি, আমি এখন তোমার কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, ভাত চাপিয়ে এসেছি। আহা গিন্নি, রাগ করছো কেন? আমি একটা ছোট্ট কাজের জন্যই তোমাকে ডেকেছি গিন্নি। কাজটা খুবই ছোট, সামান্য, তুচ্ছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে বেশি বোঝাতে হবে না, আমি বুঝে গেছি তোমার থেকে আমার বুদ্ধি কিছু কম নয় গো। তাই নাকি? তা বলো শুনি, তুমি কি বুঝে গেছো? কেমন তোমার বুদ্ধি? তোমার হাতের ওই পুরনো নোংরা গামছাটা দেখে যে কেউ বুঝতে পারবে যে ওই গামছা তুমি সেলাই করে আবার ব্যবহার করার চিন্তা করছো। এটা পুরনো? এই তো বছর 3 আগে হাটবার থেকে কিনলাম, আরো বছর 3 হেসে খেলে চলে যাবে। শুধু একটু সেলাই করতে হবে, এই যা। তোমার লজ্জা করে না? এই এক গামছা 3 বছর ধরে ব্যবহার করে চলেছো। বলি কিপটে বুড়ো, আর কত কিপটে আমি করবে। ছি 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 ছি। হাই হাই গিন্নি, কি হবে গো? তুমি কি সত্যি চাও এই ছেঁড়া গামছা নিয়ে আমি রাজসভায় যাই আর সবাই আমায় ব্যঙ্গ করুক? না, সেটা চাই না বলেই কাল আমি তোমার জন্য নতুন গামছা কিনে এনেছি। এই নাও। বলি করেছো কি গিন্নি? আমার কথা ভেবে তুমি নতুন গামছা নিয়ে এসেছো? এই যে অভাবনীয়, আমি তো ভাবতেই পারছি না। মূলজা, এখন যাও, চান করে এসো, তোমার ভাত বাড়ছি, রাজসভায় যেতে হবে তো। এই দেখুন মহারাজ, এটি আমার গিন্নি আমাকে উপহার দিয়েছে। বাহ বাহ বাহ, চমৎকার গামছা গোপাল। তোমার গিন্নির নজর কিন্তু বেশ উঁচু দরের। ঠিক বলেছেন মহারাজ, এটি অত্যন্ত উন্নত মানের গামছা, এর কাপড়ও খুব ভালো। মহারাজ, সত্যি এর থেকে আর ভালো উদ্ভাবনীয় আবিষ্কার হয় না। কি সাংঘাতিক! অতি সুন্দর গামছা গিন্নি দিল গোপালকে। গোপাল বেজায় খুশি, দেখিয়ে বেড়ায় সকলকে। এত সুন্দর গামছা গোপালের প্রাপ্যই ছিল মহারাজ। গোপালের কুষ্টি ছক বলছে গোপাল আরো এমনই সুন্দর সুন্দর জিনিস পাবে ওর গিন্নির থেকে। সাধু সাধু। না হে গোপাল, তুমি ভাগ্যবান, তোমার তো গামছা জুটেছে। আমার ভাগ্যে তো কতদিন কিছুই জোটেনি। সারা জীবন শুধু সংসারের জন্য করে গেলাম, পেলাম না কিছুই। গোপাল,
তোমার এত সুন্দর মন, এটাই আমার না খুব ভালো লাগে। তুমি আর তোমার গিন্নি নাতি নাতনিদের নিয়ে মহানন্দে থাকো, আর এটাই আমি সব সময় চেয়ে এসেছি। আপনার ভালোবাসায় আমি কৃতজ্ঞ মহারাজ। এটা কি হলো? গোপালকে নিয়ে মস্করা করার জায়গায় গোপাল এত প্রশংসা পেয়ে গেল, তা আবার মহারাজের মুখ থেকে। দাঁড়াও, আমিও কাল দেখাচ্ছি কি করে দারুণ প্রশংসা আদায় করে নিতে হয়। গোপাল কাল গামছা দেখালো, আর আমি এই ভীষণ সুন্দর রূপোতে বাঁধানো লাঠি মহারাজকে দেখিয়ে সবার প্রশংসা আদায় করে নেব। একা গোপাল খালি প্রশংসা পাবে, তা কি করে হয়? মহারাজ, আমি সব সময় দেরি করে আসি বলে মন্ত্রী মশাই আমাকে বাঁকা কথা বলে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন মহারাজ, এখন কিন্তু আমি আর দেরি করি না, বরং মন্ত্রী মশাই নিজেই দেরি করছেন। তা তো চিন্তার কারণ বটে। মন্ত্রিত্ব এরকম দেরি হবার কথা নয়। মহারাজ, মনে হয় আমাদের মন্ত্রী মশাই খাজনা আদায়ে ব্যস্ত। ওহে পণ্ডিত, বলি এক পক্ষকালে আর কতবার খাজনা আদায় হবে? না গোপাল, তুমি ঠিকই বলেছ। মন্ত্রীর দেরি করা আমাকে সত্যি ভাবাচ্ছে। আমাকে মার্জনা করবেন মহারাজ, আজ আমি দেরি করেছি। অবশ্য গোপাল যখন দেরি করে বারবার আপনার মার্জনা পেয়ে থাকে, সেখানে আমি নিশ্চিত মাত্র একদিন দেরি করবার জন্য আপনার মার্জনা আমি পাবো। আবার আমার নাম করার কি দরকার তা তো বুঝছি না। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, মার্জনা করলাম, কিন্তু তোমার দেরি করার কারণ কি? মহারাজ, আপনি এই লাঠি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ওপরের এই অংশটি দেখুন, সম্পূর্ণ রূপোতে বাঁধানো। বাহ মন্ত্রী, বাহ, লাঠিটা দেখতে কিন্তু চমৎকার লাগছে। কি বলো তোমরা সবাই? এ লাঠি নয় লাঠি, এ যেন জাদু কাঠি। কিন্তু মহারাজ, লাঠির সাথে দেরির কি সম্পর্ক? হ্যাঁ, তাই তো মন্ত্রী, কিন্তু লাঠির সাথে দেরির কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। হ্যাঁ মহারাজ, সম্পর্ক আছে। আমি এই লাঠি নিয়ে আজ হেঁটে হেঁটে আসছি। পথে সবাই দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো কবে কি করে আমি এই লাঠি পেয়েছি। বাহ বাহ বাহ, তারা এও বলতে লাগলো যে এত সুন্দর লাঠি তারা আগে কখনো দেখেনি। সত্যি, সবাই সবাই ঠিকই বলেছে, এত সুন্দর লাঠি আগে আমি দেখিনি। বুঝেছি। কাল সবাই আমার গামছার প্রশংসা করাতে মন্ত্রী তুমি হিংসায় জ্বলেছ, তাই এই লাঠি নিয়ে খেলা। দাঁড়াও, এবার শুরু হবে আমার খেলা। বলি কি ভীমরতি ধরলো? বুড়ো বয়সে হাতে গোলাপ ফুল নিয়ে চললে কোথায়? কোথায় আবার? যাচ্ছি রাজসভায়। মহারাজকে এই গোলাপ ফুল উপহার দেব। মহারাজকে গোলাপ ফুল দেবে? কেন? মহারাজের বাগানে কি গোলাপ ফুল ফুটছে না? নাকি তুমি আর ভাড়ামি করতে পারছো না বলে তোমাকে মালির কাজ দিয়েছে? আহা, তা কেন হবে গো? কি যে বলো, তোর মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। কি জানি বাবু, তোমাকে আগে কখনো এরকম ফুল হাতে তো দেখিনি, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা কাটাকাটি বন্ধ করো তো, এখন আর বক বক করার সময় নেই, আমি চললাম। মন্ত্রী, তুমি আজ জব্দ। আমি বেশ বুঝতে পারছি তুমি আমাকে হিংসা করছো, আর তাই একখানা লাঠি নিয়ে এসেছো। তুমি তো জানো না, একটা লাঠির থেকে ফুলের জোর অনেক বেশি। এটা কি হলো? গোপাল কি মহারাজকে গোলাপ ফুল উপহার দেবে নাকি? সর্বনাশ! মহারাজ তো আনন্দে গোপালকে অনেক আশীর্বাদ করবে। না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। আমি আসছি গোপাল, হ্যাঁ। মহারাজ, এই গোলাপ ফুলটি আপনার জন্য। করেছো কি গোপাল? আহা, কি চমৎকার ফুল! এত সুন্দর ফুল অন্য কোথাও নয়, আমার বাগানেই যেন শোভা পায়। দেখেছো সবাই, গোপাল আমাকে কত ভালোবাসে। ঠিক বলেছেন মহারাজ, গোপালের আপনার প্রতি ভালোবাসার কোনো তুলনাই হয় না।
আহা এই সুগন্ধি গোলাপের গন্ধে মনটা একেবারে জুড়িয়ে গেল। আর আমার আস্ত টব শুদ্ধ গোলাপ গাছের গন্ধে আপনার প্রাণ জুড়িয়ে যাবে মহারাজ। হ্যাঁ, গোলাপ গাছের কোনো গন্ধ হয় না মন্ত্রী মশাই, গন্ধটি আসে ফুল থেকে। ঠিক গোপাল ঠিক। দেখুন মহারাজ, এই গাছে কত গোলাপ ফুটে রয়েছে, এতে গোপালের ওই গোলাপ ফুলের থেকে গন্ধ আরো বেশি। আপনার জন্য এনেছি মহারাজ। বেশ মন্ত্রী বেশ, তুমি দেখছি আমাকে খুব ভালোবাসো, গোপালের থেকেও বেশি ভালোবাসো, আমি বেশ বুঝতে পারছি। কি ভয়ঙ্কর হিংসা! নিশ্চয়ই আমাকে পথে গোলাপ ফুল হাতে হাঁটতে দেখেছিল। ঠিক আছে, কি বুঝছো গোপাল? আপনি যথেষ্ট বিচক্ষণ মহারাজ, আপনি সবই বুঝতে পারছেন। প্রথমে লাঠি, তারপর টব শুদ্ধ ফুল গাছ, যা যা তুমি করছো আমার মন্ত্রীও ঠিক তাই তাই করে চলেছে। মন্ত্রী আমাকে কোনোদিনই পছন্দ করে না, সে তো আপনি ভালো করেই জানেন মহারাজ, কিন্তু এখন দেখছি হিংসার মাত্রাটা খুবই বেশি। তা আর কি করা যাবে, এইভাবেই চলুক। না মহারাজ, আমার অনুরোধ যদি আপনি রাখেন তাহলে মন্ত্রীকে আমি জব্দ করতে পারি। তা কিরকম জব্দ? মহারাজ, আপনাকে একটু অভিনয় করতে হবে। অভিনয়? তা কিরকম শুনি? আমি আপনাকে আমার জন্য একটা প্রাসাদ বানিয়ে দেবার অনুরোধ করব। সে কি গোপাল, একটা পুরো প্রাসাদ তোমার চাই? কই আগে কোনোদিন বলনি তো। না মহারাজ, আগে বলিনি, জানি আপনি না বলবেন, কিন্তু আমি যদি নবাবকে একটি প্রাসাদ আমার জন্য বানিয়ে দিতে বলি। তুমি কি বলছো না গোপাল, আমি কিছুই বুঝতে পারছি না। নবাব তোমাকে প্রাসাদ বানিয়ে দেবে? হ্যাঁ মহারাজ, এবং আপনি তাতে সম্মতি দেবেন, এটাই অভিনয়। আমি আপনার কাছে চাইবো, তাতে আপনি না বলবেন, কিন্তু নবাবের কাছে চাইতে যেতে পারি কি না এই প্রশ্নের উত্তরে আপনি সম্মতি দেবেন। আমার না কিরকম সব গুলিয়ে যাচ্ছে। আপনাকে শুধু এইটুকুই আমার জন্য করতে হবে মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মহারাজ, আমার একটি বিনীত আবেদন আছে আপনার কাছে। আপনি যদি আমার আবেদনটি রাখেন তাহলে আমার খুব উপকার হয়। তা বলো শুনি, কি তোমার আবেদন? মহারাজ, আমি একটি প্রাসাদ বানাবার আবেদন রাখছি আপনার কাছে। ওই একচালা মাটির বাড়িতে থাকতে আর মন চায় না মহারাজ। অসম্ভব গোপাল, তোমার এই আবেদন আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। গোপালের মাথায় সম্ভবত কোনো রোগ হয়েছে মহারাজ। গোপালের এখন কি মহারাজের মতন প্রাসাদে থাকবার শখ হয়েছে? আমার খুব প্রয়োজন, তাই আমি আবেদন করেছি। কিন্তু গোপাল, তোমার কুষ্ঠিতে প্রাসাদে থাকা নেই যে। ওহে গোপাল, এ হলো ওই মনের অসুখ, আমার কাছে এর পাচন আছে। ঠিক আছে মহারাজ, আপনি শুধু এইটুকু অনুমতি আমাকে দিন যাতে আমি নবাবের কাছে প্রাসাদ বানানোর আবেদন করতে পারি। গোপাল, তোমার কি মনে হয় নবাব তোমার কথা শুনবে? দেখাই যাক না কি হয়। বেশ, এই অনুমতি আমি তোমাকে দিচ্ছি। তুমি নবাবের কাছে প্রাসাদ বানানোর জন্য আবেদন করতেই পারো। এবার নবাব তোমার আবেদন রাখবে কিনা সেটা তার ব্যাপার। চললাম গিন্নি, একটু দেখে শুনে থেকো কদিন। চললে মানে কোথায় যাচ্ছ? যাই একটু হাওয়া বদল করে আসি। দেখো দেখো দেখো, এই সকাল সকাল এইরকম হেঁয়ালি আমার একদম ভাল লাগছে না। আরে বাবা, নবাবের কাছে যাচ্ছি। হ্যাঁ, নবাবের কাছে? মানে সেই মুর্শিদাবাদ? নবাবকে একটি প্রাসাদ আমার জন্য বানিয়ে দিতে বলি। বলি তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেল গো? এবার এবার নবাব যখন ক্যাক করে ধরবে না তখন বুঝবে কে যে কাকে ধরবে সেটা ঠিক সময়ে জানতে পারবে। গোপাল, কি ব্যাপার? এরকম আচমকা তোমার আগমন তো আগে ঘটেনি। তোমার রাজার শরীর ভালো আছে তো? হ্যাঁ, কি বলো উজির? আগে হ্যাঁ জাহাপনা, গোপাল নিশ্চয়ই কোনো আবেদন নিয়ে এসেছে। আবেদন?
কিরকম শুনি গোপাল, বলো দেখি। হ্যাঁ নবাব বাহাদুর, আমার আবেদন হলো আপনি আমাকে একটা প্রাসাদ বানিয়ে দেবেন, আমি সেখানে থাকবো। গোপালের ইচ্ছে হয়েছে প্রাসাদে থাকবে, বাহ, শক্ত মন্দ নয়। তা কৃষ্ণচন্দ্র তোমাকে অনুমতি দিয়েছে গোপাল? হ্যাঁ হুজুর, আমি মহারাজের অনুমতি নিয়েই এসেছি। বেশ বেশ বেশ, আমি তোমাকে প্রাসাদ বানিয়ে দেবো, কিন্তু একটা শর্তে। শর্ত? হ্যাঁ শর্ত, সেই প্রাসাদ বানানোর খরচা তোমাকে কিন্তু সুদে আসলে দিতে হবে। একেবারে দিতে পারবে না জানি, তাই প্রতি মাসে মাসে দিতে হবে। বলো রাজি? রাজি হুজুর, রাজি রাজি। তবে প্রতি মাসে ঠিক কত মূল্য দিতে হবে সেটা বললে খুব ভালো হয়। খাজাঞ্চি, মূল্যের পরিমাণ কত হতে পারে? আগে মানে হুজুর, গোপাল যদি প্রতি মাসে মাসে দেয় তাহলে এক মাসের মূল্য হবে 300 মোহর। হ্যাঁ। কি গোপাল, পারবে? নবাব বাহাদুর, প্রাসাদ বানানো শেষ হবার ঠিক 6 মাস পর থেকে আমি দিতে পারবো। আগে কিছু টাকা পয়সা জমিয়ে নিই, প্রতিদিন 10 মোহর করে মাসে 300 মোহর দিতে পারবো। 6 মাস? কিন্তু এই 6 মাস কি হবে? চিন্তা করবেন না নবাব সাহেব, এই 6 মাস আমি আপনার হয়েই কাজ করব, অন্য কোথাও যাব না। বাবা বাবা, এই তো সুযোগ, এই হাতছাড়া করা যাবে না। গোপালের বুদ্ধি এবার থেকে আমার হয়েই কাজ করবে। বেশ, তোমার প্রস্তাবে আমি খুশি, তুমি আমার হয়েই কাজ করবে। হ্যাঁ মন্ত্রী, এবার তুমি জব্দ হবে। মহারাজ, অনেক দিন হয়ে গেল গোপাল রাজসভায় আসেনি। এরকম তো দিনের পর দিন চলতে পারে না। আজ সকালেই আমার কাছে গোপালের একটি পত্র এসেছে, আর তাতে গোপাল জানিয়েছে তার প্রাসাদ নবাব বানিয়ে দিয়েছে, সে এখন সেই প্রাসাদেই থাকছে। হ্যাঁ, কিন্তু এ কি করে সম্ভব হলো মহারাজ? একজন লোক রাজসভার কোনো কাজ না করে প্রাসাদে বসে আছে। নবাব গোপালের কথায় যদি খুশি হয়ে প্রাসাদ বানিয়ে দেয়, আমার তো কিছু বলার নেই। গোপাল রাজপ্রাসাদে, নবাব পড়বে ফ্যাসাদে। গোপাল একটা আস্ত প্রাসাদ পেয়ে গেল না, আমাকে গিয়ে দেখতে হচ্ছে। আমিও নবাবের কাছে প্রাসাদ বানিয়ে দেবার আবেদন করব। একা গোপাল আস্ত প্রাসাদে থাকবে, এটা কিছুতেই মানা যাচ্ছে না। চমৎকার, আরাম করে বসে আছো। কি মনে হচ্ছে নিজেকে মহারাজ? মন্ত্রী মশাই যে, না আমি মহারাজ হতে যাব কেন, আমি তো গোপাল, গোপাল ভাঁড়। রাজসভায় না এসে এখানে প্রাসাদে বসবাস করা হচ্ছে, তা কিভাবে এলো এই প্রাসাদ শুনি? কিভাবে এলো সে তো অনেক কথা, তবে এটুকুই বলতে পারি সবই নবাবের করুণা। আমি এখন নবাবের সভা অলঙ্কৃত করছি। ঠিক আছে, তাহলে আমি চললাম নবাবের কাছে। কি খবর মন্ত্রী, তুমি কৃষ্ণচন্দ্রের রাজসভাতে না থেকে এখানে হাজির হলে কেন? তোমাকে তো আমি ডেকে পাঠাইনি। নবাব সাহেব, আমি একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। সবাই তাই আসে, শুনি শুনি তোমার কি আর্জি? আপনি গোপালকে যেমন প্রাসাদ বানিয়ে দিয়েছেন, সেই রকম আমাকেও বানিয়ে দিতে হবে। গোপাল যেমন আপনার সভা অলংকার করছে, আমিও সেই রকম আপনার সভা অলংকার করব। তোমার স্পর্ধা তো কম নয়, দূর হয়ে যাও এক্ষুনি চোখের সামনে থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না। আজ্ঞে হুজুর। যাও। কি মন্ত্রী মশাই, নবাব আপনাকে প্রাসাদ দিল না? নিজে এখন প্রাসাদ পেয়ে অনেক বড় বীর হনুমান হয়ে গেছো। তবে শুনে রেখো, আমি কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রী, আর তুমি একটা ভাঁড়। আমার আপনার মতো অত হিংসা অহংকার নেই মন্ত্রী মশাই, আমি এক কথায় এই প্রাসাদ মুক্ত হস্তে দান করে দিতে পারি। বাবা, তাই নাকি? তা এতই যখন দরদ, তাহলে আমাকে দাও না দেখি, তুমি কত বড় দাতা। বাহ, এই তো সুযোগ। দাঁড়ান মন্ত্রী মশাই, আমি নিচে আসছি। আজ থেকে এই বাড়ি আপনার,
আর বাড়ির সমস্ত দায় দায়িত্ব দেনা পাওনা খরচাপাতি সবকিছুর ভারও আপনাকেই নিতে হবে। এটা এই কাগজে স্বাক্ষর করে দিতে হবে রাজসভার সকলের সামনে। ঠিক আছে, তাই হবে। একটা আস্ত প্রাসাদ বিনামূল্যে পেলে তার দায়ভার তো একটু নিতেই হবে। শুধু একটু আধটু না মন্ত্রী মশাই, পুরোটাই। আচ্ছা ঠিক আছে, নেব সব দায়িত্ব নেব। তাহলে মহারাজ, আজ থেকে গোপালের প্রাসাদ আমার হয়ে গেল। হ্যাঁ, সে তো হলোই। তার সাথে ওই প্রাসাদের সব দায়ভার খরচপাতি সবই আপনার। এই প্রাসাদ এখন আমার। কি আনন্দ, কি আনন্দ! গোপালের থেকে এই প্রাসাদ হাতে নিয়ে আনন্দটা আরো বেশি হচ্ছে। আমি আর ভাবতে পারছি না। কে তোমরা? হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালে কেন? আপনি কি এই গোপাল ভাঁড়ের থেকে এই প্রাসাদটা কিনে নিয়েছেন? গোপাল আমাকে এই প্রাসাদ দান করে দিয়েছে। আমি এখন এই প্রাসাদের সর্বেসর্বা, বুঝলে? তাহলে তোমাকেই টাকা দিতে হবে। মানে কিসের টাকা? এই যে শুনুন, পুরো 1 মাস কেটে গেছে। প্রতিদিন 10 মোহর মানে 1 মাসে 300 মোহর তোমাকে এক্ষুনি দিতে হবে, বুঝেছো? এক্ষুনি দিতে হবে। আজ মাসের শেষ দিন, এক্ষুনি 300 মোহর চাই। কই, গোপাল তো এসব কিছু বলেনি। আপনি চুক্তিপত্র স্বাক্ষর করেছেন। এই বাড়ির সমস্ত দায়ভার পাওনার দায়িত্ব আপনার, তাই টাকা আপনাকে দিতেই হবে, দিতেই হবে। আমি কোথা থেকে দেব? আমার মাইনেই তো 100 মোহর। আমি এসব দিতে পারবো না। পারবি না বলছি? একে কি করা যায় বলতো? কি আবার? কি আবার? নবাবের কাছে নিয়ে যেতে হবে, সেখানে বিচার হবে। পাওনা না মেটালে ওই কারাদণ্ড হবে। ওরে বাবা গো, ও বাবা গো, আমার সর্বনাশ, আমার সর্বনাশ কি হলো গো? আমি গোপালের প্রাসাদ নিয়ে কি ফ্যাসাদে বললাম গো? আমি গোপালের প্রাসাদ নিয়ে কি বললাম গো?